নমস্কার। শুরু করছি আমার জীবন স্মৃতি পাঠের অষ্টম পর্ব। আজ আমি বাড়ির আবহাওয়ার দ্বিতীয় অংশটুকু পাঠ করব এবং গত অংশে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি শেষ পর্যন্ত। মধ্যাহ্নে আহারের পর গুণদাদা এ বাড়িতে কাছারি করিতে আসিতেন। কাছারি তাহাদের একটা ক্লাবের মতোই ছিল। কাজের সঙ্গে হাস্যালাপের বড় বেশি বিচ্ছেদ ছিল না। গুণদাদা কাছারি ঘরে একটা কৌচে হেলান দিয়া বসিতেন। সেই সুযোগে আমি আস্তে আস্তে তাহার কোলের কাছে আসিয়া বসিতাম। তিনি প্রায় আমাকে ভারতবর্ষের ইতিহাসের গল্প বলিতেন। ক্লাইভ ভারতবর্ষে ইংরাজ রাজত্বের প্রতিষ্ঠা করিয়া অবশেষে দেশে ফিরিয়া গলায় খুঁত দিয়া আত্মহত্যা করিয়াছিলেন, এ কথা তাহার কাছে শুনিয়া আমার ভারী আশ্চর্য লাগিয়াছিল। একদিকে ভারতবর্ষের নব ইতিহাস তো গড়িয়া উঠিল, কিন্তু আরেক দিকে মানুষের হৃদয়ের অন্ধকারের মধ্যে এই কী বেদনার রহস্য প্রচ্ছন্ন ছিল। বাহিরে যখন এমন সফলতা, অন্তরে তখন এত নিষ্ফলতা কেমন করিয়া থাকে? আমি সেদিন অনেক ভাবিয়াছিলাম। একদিন গুণদাদা আমার ভাবগতিক দেখিয়া বেশ বুঝিতে পারিতেন যে আমার পকেটের মধ্যে একটা খাতা লুকানো আছে। একটুখানি প্রশ্রয় পাইবা মাত্র খাতাটি তাহার আবরণ হইতে নির্লজ্জভাবে বাহির হইয়া আসিত। বলা বাহুল্য, তিনি খুব কঠোর সমালোচক ছিলেন না। এমনকি তাহার অভিমতগুলি বিজ্ঞাপনে ছাপাইলে কাজে লাগিতে পারিত। তবু বেশ মনে পড়ে, একদিন কবিত্বের মধ্যে ছেলেমানুষির মাত্রা এত অতিশয় বেশি থাকিত যে তিনি হা হা করিয়া হাসিয়া উঠিতেন। ভারতমাতা সম্বন্ধে কি একটা কবিতা লিখিয়াছিলাম। তাহার কোনো একটি ছত্রের প্রান্তে কথাটা ছিল নিকটে। ওই শব্দটাকে দূরে পাঠাইবার সামর্থ্য ছিল না, অথচ কোনো মতেই তাহার সঙ্গত মিল খুঁজিয়া পাইলাম না। অগত্যা পরের ছত্রে শকটে শব্দটা যোজনা করিয়াছিলাম। সে জায়গায় সহজে শকটে আসিবার একেবারেই রাস্তা ছিল না, কিন্তু মিলের দাবি কোনো কৈফিয়তেই কর্ণপাত করে না। কাজেই বিনা কারণেই সে জায়গায় আমাকে শকট উপস্থিত করিতে হইয়াছিল। গুণদাদার প্রবল হাস্যে ঘোড়াশুদ্ধ শকট যে দুর্গম পথ দিয়া আসিয়াছিল, সেই পথ দিয়াই কোথায় অন্তর্ধান করিল, এ পর্যন্ত তাহার আর কোনো খোঁজ পাওয়া যায় নাই। বড়দাদা তখন দক্ষিণের বারান্দায় বিছানা পাতিয়া সামনে একটি ছোট ডেস্ক লইয়া স্বপ্ন প্রয়াণ লিখিতেছিলেন। গুণদাদাও রোজ সকালে আমাদের সেই দক্ষিণের বারান্দায় আসিয়া বসিতেন। রসভোগে তাহার প্রচুর আনন্দ, কবিত্ব বিকাশের পক্ষে বসন্ত বাতাসের মতো কাজ করিত। বড়দাদা লিখিতেছেন আর শুনাইতেছেন, আর তাহার ঘন ঘন উচ্চহাস্যে বারান্দা কাঁপিয়া উঠিতেছে। বসন্তে আমের বোল যেমন অকালে অজস্র ঝরিয়া পড়িয়া গাছের তলা ছাইয়া ফেলে, তেমনি স্বপ্নপ্রয়াণের কত পরিত্যক্ত পত্র বাড়িময় ছড়াছড়ি যাইত, তাহার ঠিকানা নাই। বড়দাদার কবিকল্পনার এত প্রচুর প্রাণশক্তি ছিল যে তাহার যতটা আবশ্যক তাহার চেয়ে তিনি ফলাইতেন অনেক বেশি। এই জন্য তিনি বিস্তর লেখা ফেলিয়া দিতেন। সেইগুলি কুড়াইয়া রাখিলে বঙ্গ সাহিত্যের একটি সাজি ভরিয়া তোলা যাইত। তখনকার এই কাব্যরসের ভোজে আড়াল আবডাল হইতে আমরাও বঞ্চিত হইতাম না। এত ছড়াছড়ি যাইত যে আমাদের মতো প্রসাদ আমরাও পাইতাম। বড়দাদার লেখনী মুখে তখন ছন্দের ভাষার কল্পনার একেবারে কোটালের জোয়ার বান ডাকিয়া আসিত। নব নব অশ্রান্ত তরঙ্গের কলোচ্ছ্বাসে কুল উপকূল মুখরিত হইয়া উঠিত। স্বপ্নপ্রয়াণের সব কি আমরা বুঝিতাম? কিন্তু পূর্বেই বলিয়াছি, লাভ করিবার জন্য পুরোপুরি বুঝিবার প্রয়োজন করে না। সমুদ্রের রত্ন পাইতাম কিনা জানি না, পাইলেও তাহার মূল্য বুঝিতাম না, কিন্তু মনের স্বাদ মিটাইয়া ঢেউ খাইতাম। তাহারই আনন্দ আঘাতে শিরা উপশিরায় জীবন স্রোত চঞ্চল হইয়া উঠিত। তখনকার কথা যতই ভাবি, আমার একটি কথা কেবলই মনে হয়, তখনকার দিনে মজলিস বলি একটা পদার্থ ছিল, এখন সেটা নাই। পূর্বেকার দিনে যে একটি নিবিড় সামাজিকতা ছিল, আমরা যেন বাল্যকালে তাহারই শেষ অস্তচ্ছটা দেখিয়াছি। পরস্পরের মেলামেশাটা তখন খুব ঘনিষ্ঠ ছিল। সুতরাং মজলিস তখনকালের একটা অত্যাবশ্যক সামগ্রী। যাহারা মজলিসি মানুষ ছিলেন তখন তাহাদের বিশেষ আদর ছিল। এখন লোকেরা কাজের জন্য আসে, দেখা সাক্ষাৎ করিতে আসে, কিন্তু মজলিস করিতে আসে না। লোকের সময় নাই এবং সে ঘনিষ্ঠতা নাই। তখন বাড়িতে কত আনাগোনা দেখিতাম। হাসি ও গল্পে বারান্দা এবং বৈঠকখানা মুখরিত হইয়া থাকিত।
চারিদিকে সেই নানা লোককে জমাইয়া তোলা, হাসি গল্প জমাইয়া তোলা, এ একটা শক্তি। সেই শক্তিটাই কোথায় অন্তর্ধান করিয়াছে। মানুষ আছে, তবে সেই সব বারান্দা, সেই সব বৈঠকখানা যেন জনশূন্য। তখনকার সময়ের সমস্ত আসবাব, আয়োজন, ক্রিয়াকর্ম সমস্তই 10 জনের জন্য ছিল। এই জন্য তাহার মধ্যে যে জাঁকজমক ছিল তাহা উদ্ধত নহে। এখনকার বড় মানুষের গৃহসজ্জা আগেকার চেয়ে অনেক বেশি, কিন্তু তাহা নির্মম। তাহা নির্বিচারে উদারভাবে আহ্বান করিতে জানে না। খোলা গা, ময়লা চাদর এবং হাসি মুখে সেখানে বিনা হুকুমে প্রবেশ করিয়া আসন জুড়িয়া বসিতে পারে না। আমরা আজকাল যাহাদের নকল করিয়া ঘর তৈরি করি ও ঘর সাজাই, নিজের প্রণালী মতো তাহাদেরও সমাজ আছে এবং তাহাদের সামাজিকতাও বহু ব্যাপ্ত। আমাদের মুশকিল এই দেখিতেছি, নিজেদের সামাজিক পদ্ধতি ভাঙিয়াছে, সাহেবী সামাজিক পদ্ধতি গড়িয়া তুলিবার কোনো উপায় নাই। মাঝে হইতে প্রত্যেক ঘর নিরানন্দ হইয়া গিয়াছে। আজকাল কাজের জন্য, দেশ হিতের জন্য 10 জনকে লইয়া আমরা সভা করিয়া থাকি, কিন্তু কিছুর জন্য নহে, শুদ্ধমাত্র 10 জনের জন্যই 10 জনকে লইয়া জমাইয়া বসা, মানুষকে ভালো লাগে বলিয়াই মানুষকে একত্র করিবার নানা উপলক্ষ সৃষ্টি করা, এই এখনকার দিনে একেবারে উঠিয়া গিয়াছে। এত বড় সামাজিক কৃপণতার মতো কুশ্রী জিনিস কিছু আছে বলিয়া মনে হয় না। এই জন্য তখনকার দিনে যাহারা প্রাণখোলা হাসির ধ্বনিতে প্রত্যহ সংসারের ভার হালকা করিয়া রাখিয়াছিলেন, আজকের দিনে তাহাদিগকে আর কোনো দেশের লোক বলিয়া মনে হইতেছে। রচনাটি এখানেই শেষ হলো। এই রচনায় বাড়ির আবহাওয়া রবীন্দ্রনাথ আমাদের জন্য কত চমৎকারভাবে তাঁর রসসিক্ত লেখনীতে সাজিয়ে তুলেছিলেন, এবং তার মনে যে ভাবটুকু ছিল, সেই পরিবর্তন যে ঘটতে শুরু করেছিল তখন থেকেই, তার যেন আভাস আমরা পেয়েছি। এবং এটাও ঠিক যে তারপর থেকে সেই প্রবাহ সমানে চলে আজকে আমাদের মধ্যে সামাজিক মেলামেশাটা যেন আরও অনেকটাই কমে এসেছে। আজ এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। আর সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও একটি লাইক দিয়ে দেবেন, তাহলে আমি পাঠ করার উৎসাহ আরও বেশি করে বোধ করব। নমস্কার।